মনটা খুব খারাপ হয়েছে, বুঝছেন? মনটা খারাপ হলো কারণ আমরা এত চেষ্টা করলাম যাতে শেখ হাসিনার বক্তৃতাটা কেউ না শুনে, কিন্তু অনলাইনে দেখা গেল এখন পর্যন্ত হিসাবে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি প্রায় 2 কোটি লোক ইংরেজিতে দেওয়া বক্তৃতা বা প্রেস কনফারেন্স দিল্লিতে যেটা বহুল আলোচিত সেটা শুনে ফেললো। বহু চেষ্টা করলাম, কারণ হচ্ছে প্রথমে আমরা আমাদের জায়েদ ভাই সবাইকে একটু ডেকে ধমক দিলেন যে কোনো মিডিয়ায় এই বিষয়ে কোনো সংবাদ প্রচার করা যাবে না, করলে তাদের উপরে পেন্দানো হবে। ওকে, ঠিক আছে, বাংলাদেশের মিডিয়া সবকিছু চুপচাপ, তাহলে বোঝা গেল প্রচার হবে না। তারপরে দেখা গেল যে না, এটা বন্ধ হয় না। তারপরে করা হলো কি, ভারতের হাই কমিশনারকে ডেকে আনা হলো, ডেকে আনা তাকে বলা হলো যে খবরদার এইসব কথাবার্তা যেন দিল্লিতে না বলে সেটা। তারপরে প্রচার করা হলো যে শেখ হাসিনা আসলে বক্তৃতা দিবেন না, তিনি একটা অডিও বার্তা কোথাও রেকর্ড করেছেন এবং সেটা টেপ রেকর্ডারের মতো বাজিয়ে দেওয়া হবে। এরকম বিভিন্ন জল্পনা কল্পনা এবং থামিয়ে দেওয়ার বিভিন্ন ধরনের চেষ্টার পরেও আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করছি, কিছুক্ষণ আগে শেখ হাসিনার বক্তৃতা এবং তার সেই বহুল আলোচিত প্রেস মিট যেটা দিল্লিতে হয়ে গেল, সেটার দর্শক শুধু অনলাইনেই প্রায় 2 কোটি। আমি যতটুকু দেখলাম, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে 5 মিলিয়ন, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার এবং আওয়ামী লীগের নেতা, ওনার এখানে ছিল 11 মিলিয়ন, এবং রয়টার্স আন্তর্জাতিক মিডিয়া সেখানে প্রায় 2.9 মিলিয়ন বা 2.7 মিলিয়ন আমি একটা দেখেছি। ধরেন ওইখানে আরো, এখন আপনারা বলবেন যে ভাই তুই লাখ বলতে গিয়ে মিলিয়ন বলছিস, তা না, এম লেখা আছে। এম মানে হচ্ছে মিলিয়ন, মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। কারণ অনেকেই আবার বলে যে বঙ্গবন্ধু নাকি 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলে ফেলেছিলেন, বাট আমরা সেই ভুল করছি না, একবারে এম লেখা দেখে বলছি। তো যদি তাই হয় তাহলে মানে 11 লাখ 11 মিলিয়ন যদি শুধু সাকিব আল হাসানে দেখে, 1 কোটি 10 লাখ ওইখানে দেখেছেন, 50 লক্ষ লোক দেখেছেন আওয়ামী লীগের ফেসবুক পেজে, প্রায় 30 লাখ লোক দেখেছেন 3 মিলিয়ন রয়টার্সে, এবং এর বাইরে আরো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া প্রচার করেছে। আওয়ামী লীগের তাদের ইউটিউব চ্যানেলে আমি দেখলাম প্রায় 500,000 প্রায় ওইখানের মধ্যে দেখেছেন, প্রায় 5 লাখ লোক ওইখানে দেখেছেন। তো সব মিলিয়ে ন্যূনতম 2 কোটি বা এর চেয়ে বেশি লোক শেখ হাসিনার এই বক্তৃতা দেখেছেন। তো এটা দেখেছেন যেহেতু 2 কোটি লোক, আমি ধরে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্রায় সকলে এটা দেখে ফেলেছেন। সুতরাং ওখানে শেখ হাসিনা কি বলেছেন সেটা নিয়ে আসলে এখন আলাপের সুযোগ নাই, কারণ আপনারা বলবেন ভাই তুই আবার করতে গাইলে, এটা আমরা তো শুনে ফেলেছি। সুতরাং আমরা আজকে আলোচনা করব তিনি কি বলেন নাই সেটা নিয়ে। ওভারঅল আমার যে মূল্যায়নটা হচ্ছে, প্রেস কনফারেন্সটা এজ ইউজুয়াল আওয়ামী লীগের যেরকম অগোছালো কিছু কাজ করব থাকে সেগুলো ছিল, কিন্তু ওভারঅল এটা খুব ভালো অ্যাটেনশন পেয়েছে। এই অ্যাটেনশনের জন্য যারা এটা অর্গানাইজ করেছেন, ভারতীয় যে প্রেস ক্লাবটা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যারা এটাকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিতে হয়। একই সাথে ধন্যবাদ দিতে হয় আওয়ামী লীগের যারা এটাতে এফোর্ট দিয়েছেন, এবং অবশ্যই বড় ধন্যবাদ প্রাপ্য হচ্ছে বিএনপি সরকার, কারণ বিএনপিও যেভাবে একটু হুলস্থুল করছে, আমাদের মতো অনেক যারা একটু রাজনীতি পর্যবেক্ষণ করি আমাদের খুব একটা কৌতূহল এবং আগ্রহের জায়গা ছিল যে শেখ হাসিনা কি বলবেন বা বলবেন না। কি বলেন নাই মুখে, কিন্তু তার মানে অন্যান্যভাবে সিগন্যাল দিয়েছে, সেটা আমি শুরু করি। সেটা হচ্ছে তার কনফিডেন্স, তার আত্মবিশ্বাসের জায়গাটা। আমি গোটা প্রেস এই ভিডিওটা আমি যখন দেখলাম, আমি দেখলাম যে তিনি হেসে জবাব দিচ্ছেন, খুবই কনফিডেন্টলি বক্তৃতা দিচ্ছেন, এবং তিনি একটা কথা খুব পরিষ্কার করে বলছেন যে দেশে যে কোনো মূল্যে ফিরবেন, এবং এটাই তার বলার কথা। বিশেষ করে আজকের আগে পর্যন্ত আমার নিজেরও অনেক বেশি সন্দেহ ছিল যে আদৌ শেখ হাসিনা বাংলাদেশে ফেরার মতো বাস্তবতা নাই। বাস্তবতা না থাকার কারণে, কারণ ফেরার সাথে সাথে জঙ্গি গোষ্ঠী তাকে হয়তো মেরে ফেলতে পারে, তার উপরে তো সারা জীবনে বিভিন্নভাবে হামলা হয়েছে, এবার তো অনেক বেশি হওয়ার সুযোগ এবং সম্ভাবনা তৈরি আছে, এবং সেক্ষেত্রে তার ব্যক্তিগত নিরাপত্তার কারণেই তাকে হয়তো তার দল, তার পরিবার এবং অন্যান্যরা, তার শুভার্থী যারা আছেন ফিরতে দিবে না। কিন্তু আজকে তার কণ্ঠস্বর শুনে, তার ওয়ার্ড না, ওয়ার্ড বাই ওয়ার্ড উনি আগেও বলেছেন, কণ্ঠস্বর শুনে, তার ভঙ্গি শুনে বোঝা গেল যে তিনি আসলেই ডিসেম্বর অথবা ডিসেম্বরের আগে যে কোনো সময় তিনি ফেরত আসতে পারেন। এটা যদি ঘটে থাকে, এটা আমিও মোটামুটি এখন নিশ্চিত যে তিনি খুব সিরিয়াসলি এটা একটা চেষ্টা করবেন, এবং তিনি চেষ্টা করলে হয়তো বাংলাদেশে ফেরত আসবেন। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে তার কনফিডেন্স যেটা তিনি দেখিয়েছেন, যেভাবে তিনি, আপনারা দেখেছেন যে যখন সজীব ওয়াজেদ জয়কে একটা প্রশ্ন করা হচ্ছিল, ওনাকে প্রশ্ন করা হচ্ছিল, এবং সজীব ওয়াজেদ জয় বলছেন আমার মা বোধ হয় নাই, উনি এসে বলছেন না না আমি আছি তো, এবং তারপরে উনি আরো একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন। দ্বিতীয় যে প্রপাগান্ডার বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয় এবং নওফেল বিশেষ করে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। এই দুজনের বক্তৃতা থেকে একটা জিনিস
মোটামুটি একটা লেআউট হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ কিভাবে আগামীতে এই জিনিসগুলোকে ডিল করবে। নাম্বার ওয়ান হচ্ছে যে জুলাই আগস্ট 2024-এর যে ঘটনাগুলো তার একটা নিরপেক্ষ তদন্তের জায়গাটা তারা দাবি করছেন, এবং সেই জায়গাটায় তারা যেভাবে বলেছেন, বিশেষ করে সজীব ওয়াজেদ জয়কে যখন জিজ্ঞেস করা হয়েছে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ড হয়েছে, মানুষ মারা গিয়েছে, এটার জন্য তারা দুঃখ প্রকাশ করবেন কিনা না, তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের কথা বলেছেন যে ইউনূস তো অলরেডি এটাকে বন্ধ করে দিয়েছে, কারণ একেবারে ব্ল্যাঙ্ক সাইন দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে, এবং তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রশ্ন করেছেন যে জাতিসংঘ যেখানে 1400 লোক বলছে এবং 800-850 লোকের হিসাব পাওয়া যাচ্ছে যারা সরকারের গ্যাজেটভুক্ত জুলাইতে নিহত, তাহলে বাকি লোক কারা? তিনি ইঙ্গিত দিয়েছেন যে বাকিরা আওয়ামী লীগ হতে পারে, পুলিশ হতে পারে, এবং সেই জায়গাটায় তিনি পুরো জিনিসটাকে একটা স্কেলে দেখতে যাচ্ছেন। সো আমরা একটা জিনিস বুঝলাম যে আওয়ামী লীগ যাকে বলা হচ্ছে যে এই অন্যান্যরা আপনারা জানেন কারা বলে থাকেন যে একবারও তো দুঃখ করলো না, মনে হলো যেমন দুঃখ প্রকাশ করলেই তাদেরকে খেলায় নিবে, কিন্তু আওয়ামী লীগ সেই খেলায় তাদের প্রতিপক্ষের নিয়মে যাবে না। এটা আজকের সিগন্যালটা খুব পরিষ্কার। আরেকটা জিনিস হচ্ছে নওফেলের বক্তৃতা থেকে আমার কাছে মনে হয়েছে যে খুব সুস্পষ্ট হয়েছে, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে, তারা যে উগ্র ডানপন্থীদের উত্থান বাংলাদেশে যেটা হয়েছে এটার বিরুদ্ধে তারা খুব শক্ত অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা এটা কন্টিনিউ করবেন। এর আগে আমরা আওয়ামী লীগকে দেখেছি 2013 থেকে 24 পর্যন্ত বিভিন্ন সময়ে তারা কিন্তু আপোষ করেছেন। ইনফ্যাক্ট 2013 আগেও তারা আপোষ করেছেন। 2013-তে গণজাগরণ মঞ্চের কারণে একটা প্রেশার তৈরি হয়েছিল, যেটা হচ্ছে সেকুলার মধ্যবিত্ত সমাজের পক্ষ থেকে যে প্রেশার তৈরি হয়েছিল, একটু তারা পিছপা হয়েছিলেন। আবার হেফাজতের সাথে তারা আপোষ করেছেন, রেলের জমি দিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন পতিত জমি এটার মধ্যে মডেল মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন, তাদের বিভিন্ন হাফডান লেখাপড়া, ভাই সত্যি কথা, মানে মাদ্রাসার এইগুলা লেখাপড়া, হাফডান লেখাপড়া এগুলারে মাস্টার সমমানের করেছেন, এবং বিভিন্নভাবে তারা তেলিয়েছেন এই উগ্র ডানপন্থীদের। শেষ পর্যন্ত কোনো লাভ হয় নাই। এই জায়গাটা হয়তো আওয়ামী লীগের একটু বোধোদয় হয়েছে, এবং তারা এখন ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা বলছেন, সেকুলার বাংলাদেশের কথা বলছেন, উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে কথা বলছেন, যেটা নওফেল খুব মোটামুটি সুস্পষ্ট করেছেন। সো এই কথাগুলো যদিও শেখ হাসিনা বলেন নাই, কিন্তু আওয়ামী লীগের যে দৃষ্টিভঙ্গি সেটা এখানের মধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে। আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা কেয়ার করছেন না তার পরিণতি কি হবে, এবং তিনি সব ধরনের পরিণতির জন্য প্রস্তুত আছেন। তিনি যেভাবে বলেছেন যে আমি 81 সালে ফেরত এসেছি, 81-তে আমাকে জেলে না নিলেও 83-তে আমাকে জেলে নেওয়া হয়েছে, এবং তারপর আমি বিভিন্ন সময় কারাগারে ছিলাম। সুতরাং বর্তমানে যে বিএনপি সরকার যেটা আছে তারা কি করবেন না করবেন সেটা শেখ হাসিনা ভাবছেন না, এবং সেটা যদি তিনি না ভেবে থাকেন, তিনি যে কথাটা বলতে চাচ্ছে, আমার যা হবার হোক, আমি বাংলাদেশে ফিরবো। গোটা এই প্রেস মিট, যেটা আসলে সাধারণ মানুষের কৌতূহল এবং আগ্রহের জায়গা হওয়ার কথা ছিল না, কিন্তু যেভাবে দর্শক আমরা দেখলাম অনলাইনে হয়েছে, এবং এটা আগামী কয়েকদিন আরো বাড়বে, কারণ অনেকেই দেখতে পারে না। আমার মতো লোক যারা কামলা দিয়ে খায়, বিদেশের মাটিতে চাকরি বাকরি করে, আমরা তার অফিস ফেলে দিয়ে দেখতে পারি না, তারা দেখছেন এবং আগামী 2-3 দিন এরা দেখবেন। সবকিছু মিলে মনে হচ্ছে যে শেখ হাসিনার পর্ব শেষ, আওয়ামী লীগের পর্ব শেষ বলে যারা আশা করছিলেন, যারা বিশ্বাস করছিলেন এবং যারা পরস্পরকে সান্ত্বনা দিচ্ছিলেন, তারা সকলেই এখন তাদের কপালে একটু ভাঁজ পড়বে, তারা বুড়ো কুচকাবেন এবং তারা টেনশনে পড়বেন। কারণ 2 কোটি মানুষ যদি শেখ হাসিনার এই আলোচিত প্রেস কনফারেন্সটি প্রথম দিনই দেখে থাকেন, এর মানে হচ্ছে শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি, এবং আওয়ামী লীগ কি করতে চায়, শেখ হাসিনা কি করতে চান, এটার প্রতি মানুষের আগ্রহ, কৌতূহল এবং উৎসুক দৃষ্টিভঙ্গি সবসময় বজায় ছিল, বজায় আছে, এবং এটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটা লিডারের রাজনীতি থাকবে, একটা দলের রাজনীতি থাকবে। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি আগামীতে তো দুর্বল হচ্ছেই না, আরো বেশি স্ট্রং হবে বলেই একটা সিগন্যাল এই প্রেস কনফারেন্স থেকে পাওয়া গেল। দেখা যাক শেখ হাসিনা ডিসেম্বর বা তার আগে যদি ফিরে আসেন, তখন বাংলাদেশের রাজনীতি কি পরিমাণ উত্তাল হয়। বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনীতি আছে, সেই রাজনীতি একেবারে উলটপালট হয়ে যাবে। এবং আমি দেখলাম যে অনেকেই, ইনক্লুডিং আমাদের নজরুল ইসলাম স্যার, আপনারা চিনবেন হয়তো, আসিফ নজরুল নামে, তিনি বলছেন আবার রাস্তায় নামবো। সো এরাও রাস্তায় নামবে, এবং পরের বার কি হয় না হয় সেটা আসলেও যতক্ষণ ঘটবে না ততক্ষণ বলা বেশ মুশকিল। বাংলাদেশের রাজনীতির উত্থান পতন যাই হয়ে থাকুক, শেখ হাসিনা তার ভাষাভঙ্গি দিয়ে, মুখে না বলেও ভাষাভঙ্গি দিয়ে আজকে যেটা বললেন যে তিনি আনস্টপেবল, এবং আওয়ামী লীগ ফিরে আসার সর্বাত্মক চেষ্টা তারা করবেই। বাংলাদেশের রাজনীতি কোথায় যায় সেটা দেখার জন্য তাই আমাকে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। 1 বছর তো কাটলো, 1 বছর 1 দিন। তা লাল স্বাধীনতার পক্ষে
যারা ফেসবুক লাল করে ফেলেছিলেন, মাথায় লাল ফেট্টি লাগিয়ে, সূর্যের রং লাগানো লাল ফেট্টি লাগিয়ে যারা রাস্তায় নেমে কোটা না মেধা, কোটা না মেধা বলে চিৎকার চেঁচামেচি করে মিছিল করেছিলেন, আজ 1 বছর বাদ 2 বছর বাদে তারা কেমন আছেন আমি সেটাই জানতে চাই। এখন দেশের অবস্থা তো খুব খারাপ। স্বৈরাচার চলে যাওয়ার পর এখন দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, বিদ্যুতের অভাবে, গ্যাসের অভাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কয়েক লাখ শ্রমিক বেকার হয়ে গেছে। 1 লাখ শ্রমিক তো এই কয়েকদিনের মধ্যে সমস্ত লে অফ হয়ে গেছে। শুনছি নাকি হাঁড়ি চড়ছে না, 1 ফোঁটা গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্রামের কথা ছেড়ে দিন, খোদ ঢাকা শহরে একটা সিএনজির দেখা মিলছে না। তাহলে স্বৈরাচার কি করেছিল? স্বৈরাচার কি আপনাদের দেশে এই অহাল করেছিলেন? যিনি স্বৈরাচার ছিলেন তিনি থাকাকালীন কিন্তু আপনাদের গায়ে কিন্তু হাওয়া বাতাস লাগেনি, উল্টোটা বললাম, হাওয়া বাতাস লাগিয়ে ঘুরে বেরিয়েছেন। আর আপনারা ভেতরে ভেতরে ষড়যন্ত্রের শরিক হয়েছেন। ষড়যন্ত্রের যিনি কারিগর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ, তারা তো দেদার ঝেড়েছে, দেশকে রসাতলে পাঠিয়েছেন। স্বয়ং মোহাম্মদ ইউনূস যদি প্রধান উপদেষ্টা, তিনি যদি নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন, তাহলে তার পারিষদবর্গ কি করবে? পারিষদবর্গ যে যার আখের গুছিয়েছেন। এখন আখের গোছাতে গোছাতে এমন অবস্থা যে আপনাদের স্ক্রু টাইট হয়ে গেছে। তাই বলছি 2 বছর বাদে আপনারা কেমন আছেন? আগে যখন আমি 5ই আগস্ট 2024-এর পর যখন ভিডিওগুলো করতাম এই ইউনূসকে গালাগালি করে, তখন আমাকে চূড়ান্ত গালাগালি করা হতো এবং লেখা হতো 1000 বছর হায়াত পাক। এখন হায়াতের দল কিন্তু সব চলে গেছে, হায় হায় করতে করতে চলে গেছে। যারা কোটা না মেধা, কোটা না মেধা বলে যারা মিছিল করেছিল, মেধা সব চলে গেছে জেলে, আর কোটারা সব চাকরি পেয়ে ঢুকে গেছে যে যার সস্থানে। এই তো হাল হকিকত। আমি শুধু মনে করে দিচ্ছি, আপনারা তো ভুলে যান এই 5 থেকে 10 অব্দি যত কারখানা ভেঙেছেন, আপনারা আগুন লাগিয়েছেন। আমি কিন্তু তখনই ভিডিওতে বলেছিলাম যে কাজটা আপনারা করছেন তাতে আপনাদের ঘরে আগুন জ্বলবে না, আপনাদের দেশে বেকার বাড়বে, কর্মসংস্থান থাকবে না, বেকারে দেশ ভরে যাবে, মূল্যবৃদ্ধি ঠেকানো যাবে না। আজকে শুনলাম কাঁচা লঙ্কার দাম নাকি 400 টাকা হয়ে গেছে, আরো বাড়বে। এখন আমার নাকি ভারতের কথা মনে পড়েছে, ভারত থেকে কাঁচা লঙ্কা আমদানি হবে। কালকে আমি দিল্লি ছিলাম, একজনের সঙ্গে দেখা করতে গেছিলাম। কালকে সকালের ফ্লাইটে গেছি, রাতের ফ্লাইটে চলে এসেছি। আমি ওদের বলে দিয়েছিলাম যে আমার ভিডিও টাইম লাইনে থাকবে, ঠিকঠাক সময় বেরিয়ে যাবে। দেখলাম ঠিকঠাক সময় বেরিয়েছে। তো তাকে আমি বলে এসেছি, তিনি সরকারেরই একজন উচ্চ পদস্থ আমলা, তাকে বলে এসেছি এবার যেন নুন পর্যন্ত না যায়। আমি জানি না আমার বলাতে যে কোনো কাজ হবে এ কথা তো আমি দাবি করতে পারি না, কিন্তু আমি আমার পরামর্শটুকু শুধু তাদেরকে দিয়ে এসছি। নুন, তেল, ডিজেল, কাঁচা লঙ্কা, এই যে গতবারে যে ডিজেল দিল
আমি তখন তীব্র প্রতিবাদ করেছিলাম, আর এবারে গিয়ে দেখা করে বলে এসছি, দপ্তরে দেখা করে বলে এসছি, যাতে একটা জিনিসও না যায়। আমরা তো টাকা দিয়ে কিনি, টাকা দিয়ে কেন। গতকালের ভিডিওটা আপনারা মর্মার্থটা বুঝতে পারলেন না, যে FATF এ পড়ার অর্থটা কি, আপনারা কেউ দেখলেন না ভিডিওটা। FATF এ পড়ার অর্থ হচ্ছে যে আপনার ডলারটা কাগজে পরিণত হবে, আর ওই যে বিদেশ থেকে যে রেমিটেন্স আসে না, ওই রেমিটেন্স গুলো সযত্নে ব্যাংকেই রাখা থাকবে, ওটা ভাঙিয়ে কিছু হবে না, ভাঙাতে পারবে না, ব্যাংক আপনাদের টাকা দিতে পারবে না যদি FATF যদি ফেলে দেয়। এবং যেরকম সংকেত পাচ্ছি FATF এ ফেলবেই, ট্রাম্প FATF এ ফেলবেই। আর FATF এ ফেললে পরে এই সরকার তো 4 পায়ে দাঁড়িয়ে আছে, 4টে খুঁটার ওপরে দাঁড়িয়ে আছে। তারপর গতকালকে যখন আমি দিল্লিতে, সেই সময় দেখলাম যে মানে শুনছি আমি লাইভ মোবাইলে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচারিত হচ্ছে। যারা উপস্থিত ছিলেন তারা নানানভাবে জানার চেষ্টা করেছিলেন তিনি কবে নাগাদ দেশে ফিরবেন। ডিসেম্বর তো বলেছেন, তার মধ্যে কবে নাগাদ ফিরবেন। উনি খুব সুচতুর ভাবে জিনিসটাকে এড়িয়ে গিয়েছেন। উনি বলেছেন যথা সময়ে আমি জানিয়ে দেব, দেশের মানুষ আমার জন্য অপেক্ষা করছে, এত অরাজকতা আমার উপরে যাই নেমে আসুন না কেন আমি দেশে ফিরবো এবং সবাইকে আমি সময় মতো জানিয়ে দেবো। অর্থাৎ আমি যা বলেছিলাম যে যাওয়ার আগে তিনি 7 দিন বা 10 দিন আগে তিনি জানিয়ে দেবেন। আর ভারতে যাতে এটা না করতে পারে তার জন্য বিএনপি সরকারের কি ছুটোছুটি ও মানে হাতে পায়ে ধরার মতো অবস্থা। কারণ একদিন তো সব AI বলে চালানো হচ্ছিল, এখন তো বিদেশি যারা সাংবাদিক তারা তো সরাসরি প্রশ্ন করছেন এবং তিনি তাৎক্ষণিকভাবে উত্তর দিচ্ছেন, কখনো জয় দিচ্ছেন, কখনো শেখ হাসিনা দিচ্ছেন। এখন তো আর AI বলে চালানো যাবে না। নিজের দেশের মিডিয়াকে বলে দেওয়া হয়েছে যে তারা যেন এক বর্ণ এর প্রকাশ না করে। বাপু হে, থলে থেকে তো বিড়াল বেরিয়ে গেছে। সারা পৃথিবীর মানে CNN থেকে আপনার রয়টার্স পর্যন্ত সব ছিল। RTV রাশিয়ান টেলিভিশন তাদেরও প্রতিনিধি ছিল। আপনারা এত সুনাম কুড়িয়েছেন, তার ব্যাখ্যা তো উনি দিচ্ছেন, ওনাকে কিভাবে তাড়ানো হয়েছিল, কিভাবে ভুল বোঝানো হয়েছিল, এখন কি অবস্থা উনি সব বলছিলেন। থোলা থেকে বেড়াল বেরিয়ে গেছে, এখন থলে থেকে বেড়াল যখন বেরিয়ে গেছে তখন তো আর কিছু করার নেই। আমি আরো একটা কথা বলেছিলাম যে মনে করে দেখুন, এই যারা আজকে এই উপদেষ্টা, তারপরে এই যে কচি সাংসদ যারা রয়েছে, তারা রাস্তায় মার খাবে এবং একে অপরের জামা কাপড় টেনে ছিঁড়বে। মনে করে দেখুন, আজকে দেখুন সেই অবস্থায় পৌঁছেছে। সংগতি ভঙ্গতি সব মায়ের ভোগে হয়ে গেছে। যত সংগতি ছিল না, বিএনপি, জামাত, এনসিপি, যত সংগতি ছিল, তারপর জামাতের যে এটা রয়েছে, ছাত্র শিবির রয়েছে, এখন বিএনপি পেরাচ্ছে এনসিপি কে হবিগঞ্জে, আর এদিকে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের পেঁদাবেঁধি হচ্ছে গ্রাম থেকে একেবারে ঢাকা শহর পর্যন্ত।
তারও দেখতে হবে আপনাদের। তাই বলছি, লাল স্বাধীনতা কেমন উপভোগ করছেন? স্বাধীনতা এখনো উপভোগ হয়নি। আমি বলেছিলাম না, দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, 1 মাস আগে বলেছিলাম। কারণ ভারত আর কিছু দেবে না। মোটামুটি আমি যেটুকু শুনেছি, ভারত আর কাঁচা লঙ্কার ডাঁটা পর্যন্ত দেবে না। তেল টেল তো দূরের কথা, ধীরে ধীরে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে, লোকে অফিস যেতে পারবে না, রান্নায় চুলো জ্বলবে না, মানে গ্যাস থাকবে না, চূড়ান্ত বিদ্যুৎ সংকট, তার মধ্যে রাশিয়া হুঙ্কার দিয়েছে আমি রূপপুর পরমাণু কেন্দ্র বন্ধ করে দেবো। সব মিলিয়ে যা কীর্তি হবে বাংলাদেশটা, তারপরে যদি এফএটিএফ এর ঘাড়ে পড়ে, তাহলে আপনার 16 গলা পূর্ণ হবে। এর মধ্যে আজকে আবার একটা খবর পেলাম, দুর্দান্ত খবর। মানে বাংলাদেশে যে এত চোর ছিল আমি জানতাম না। এই যে আপনাদের তথ্য উপদেষ্টা ছিল ওই আপনাদের ফারুকির, সেটা কি 300টা ফলস কবর করেছিল। প্রতি কবরে নাকি সে 7.5 লক্ষ টাকা করে বিল করেছিল। এই করে নাকি সে 21 কোটি টাকা কামিয়েছে। তাহলে একটা কবরের পেছনে যদি 7.5 লক্ষ টাকা খরচ হয়, তাহলে আমি ভাবছি যে তাজমহলে আমাদের নিচে যে কবরটা রয়েছে মমতাজের, সেখানেও রত্ন লাগানো বোধ হয় এর থেকে কম দামে হয়েছিল। রত্নখচিত কবর। তা আমাদের ফারুকি যেটা করেছে সেটা হচ্ছে রত্নখচিত কবর খুঁড়ে দেখিয়ে 21 কোটি টাকা পকেটে ভরে, তারপরে তো আরো আছে, এটা তো একটা ধরা পড়েছে, এটা বুড়ি বুড়ি বেরোবে। শুধু সরকারটা উল্টাতে দিন। ভারতবর্ষ আরো কিছু পাঠাবে না এই কারণে, কারণ আরো অস্থির হোক। আমি বলেছি যে আরো অস্থির করার জন্য মালপত্র যে টাকা দিলেও যাতে না পায়, অন্যত্র থেকে কিনে আলু। দেখি কত ধানে কত চাল হয়। এই যে আপনারা মাঝে মাঝে বলে ফেলেন না যে ভারতে লোক যাচ্ছে না, ঘটনা শুনবেন। 2653 জনের পাসপোর্টে স্ট্যাম্প পড়ে গেছে, এন্ট্রি নট গ্রান্টেড ইন ইন্ডিয়া, স্ট্যাম্প পড়ে গেছে। কারণ আমি বলেছিলাম না, এই সব মুড়োগুলো তুলে রাখা আছে। এই মুড়োগুলো যখনই যাচ্ছে ইমিগ্রেশন, তখনই দেখছে, চেক করছে, চেক করে ওই ছাপটি মেরে দিচ্ছে। এখন ভয়ে আর কেউ মানে ইমিগ্রেশনের দিকে আসছে না। যারা বয়স্ক মানুষ টানুষ আছে তারা কিন্তু পেরিয়ে যাচ্ছেন, যারা ওই দলের মধ্যে নেই। বিশেষ করে ছাত্র, যুব এবং মধ্যবয়স্ক বিমনতি ধরা পুরুষ যেগুলো নেমেছিল, সেগুলো কিন্তু ভারতবর্ষে ঢোকা বন্ধ। মাফ করবেন, ঠান্ডা লেগে গেছে। তো এখন তো তারা সদুত্তর দিতে হবে। কলকাতার ব্যবসায়ীরা নাকি হাহাকার করছে। গত 2 বছর তো ডাকেই ছিল কলকাতার ব্যবসায়ীরা, আপনারা আসেননি ধনরত্ন নিয়ে। তা আমাদের কলকাতা, আমাদের তো সংসার চলছিল না। এখনো আবার নাকি এই সমস্ত গল্প টল্প ছাড়া হচ্ছে। এই যে হাস্যকর মিডিয়া, এই মিডিয়াকে কে বিশ্বাস করবে? আমি বলি না, 2 পয়সার দাম দেয় না কেউ বাংলাদেশের মিডিয়ার। তার উপর আবার ব্যান করেছেন।
শেখ হাসিনার খবর ছাপানো যাবে না। তা শেখ হাসিনা কি কখনো বলেছিলেন যে অমুক টিভিকে, অমুক কাগজকে যে না তারেকের খবর ছাপা যাবে না? তারেক তো কত অনলাইনে ইন্টারভিউ দিয়েছে, শেখ হাসিনা তো বারণ করেননি। তাহলে আপনাদের শেখ হাসিনাকে ভয় কেন এত? ভয় তো আপনাদের সব উপরে উঠে গেছে। যারা বোঝার তারা বুঝে নিন, সব উপরে উঠে গেছে। এখন একটা টোকা মারা, 4টে পায়া যে আছে সেখানে একটা পায়ে টোকা মারো, হুড়মুড় করে তাসের ঘর ভেঙে পড়বে। তাসের ঘরের উপরে প্রাসাদ হয় না। প্রতারণার মাধ্যমে পাওয়া ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখা যায় না। এবার আর একটা খবর বলি, 22টা দেশ না 24টা দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠাচ্ছে। 2-4 দিন বাদেই আমি খবরটা দেব। চিঠি পাঠাচ্ছে এই যে আপনাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে না, ওইটা বাতিল করতে হবে, নালে কূটনৈতিক সমস্ত সম্পর্ক তারা ছেদ করবে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ কাকে নিয়ে থাকবে? একে অপরকে নিয়ে থাকবে, তাই তো? রংপুর সিলেটকে নিয়ে থাকবে, আর সিলেট একে নিয়ে থাকবে, রংপুরকে নিয়ে থাকবে। নিজেদের মধ্যে ঘুষোঘুষি মারামারি কর। তবে আপনারা যারা গতকালের ভিডিওটা দেখেননি, বোঝেননি, তারা কিন্তু ভিডিওটা দেখুন, বুঝুন। আপনাদের বিদেশ থেকে যে ছেলেরা মেয়েরা যারা চাকরি করছে বা পুরুষ মানুষ যারা গেছেন, তারা যে টাকাটা পাঠাবেন আপনাদের সংসার চালানোর জন্য, সেই টাকাটা কিন্তু কনভার্ট করে আপনাদের ব্যাংক আপনাদের দিতে পারবে না যদি FATF এ ফেলে দেয়, এবং সেটা কিন্তু ফেলার সম্ভাবনা খুব শিগগিরই আছে, আমি আপনাদের আগাম বলে দিলাম। সুতরাং যার যা আছে এই বেলা তুলে দিন, যদি বা কিছুদিন আপনারা সরকার পড়ে যাওয়ার পর নতুন কিছু হওয়ার আগে অবধি চালিয়ে নিতে পারেন। আমার এই সদুপদেশটা মানুন, যার যা টাকা আছে ব্যাংক থেকে তুলতে শুরু করুন, তুলে ঘরে মজুত করুন। এরপরে একটা পয়সাও ব্যাংক থেকে পাবেন না।